কি পাটোয়ারি না সাটোয়ারি নাসিরুদ্দিন 24 এটা হলো রাজাকারের 24। আর বুঝলেন ভাই, আপনি যে বলেন প্রশাসন বা বিভিন্ন জায়গায় আপনি গুপ্ত লোকজন দেখতে পান, আপনি মনে করেন আপনার দলেও কি এরকম আছে গুপ্ত লোকজন অন্য দলের হয়ে? আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি বিশ্বাস করি, কিন্তু আমি প্রমাণটা কিভাবে দেব জানি না। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের ভিতরে যদি, ছাত্রলীগের মতো একটা সংগঠনের ভিতরে যদি 50%-এর উপরে এইসব ওই যে গুপ্ত সংগঠনের লোকজন থাকতে পারে, যারা পরের দিনেই বলে আমি শিবিরের সভাপতি ছিলাম, আমি অমুক ছিলাম, আমি অমুক ছিলাম, বিএনপি ছাত্রদলের ভিতরে থাকবে না এটা তো বলা যায় না। আমি কিন্তু, কারণ বিএনপি আওয়ামী লীগের চেয়েও একটা ঢিলে ডালা দল, কারণ বিএনপি সবাইকে গ্রহণ করে। আচ্ছা, শত ফুল ফুটতে দাও একটা প্ল্যাটফর্ম যেরকম সবই আছে এখানে। রাজাকারের ছেলেও আছে, আলবদরের ছেলেও আছে, আবার আমি মুক্তিযোদ্ধাও আছে, আবার একজন কমিউনিস্টও আছে এখানে। আমি না, আবার বাসানি নেপের লোকজন তো বড় আছে এখানে, যারা এক সময় ওই চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বলতো মাও সেতুংকে, তারাও আছে। আবার এইখানে যত ধরনের স্বাধীনতা বিরোধী বড় বড় মানুষেরা মুসলিম লীগের সন্তানেরও আছে অনেকেই, বেশিরভাগ। কথাটা বুঝছেন না? কাজে এটা একটা প্ল্যাটফর্ম, এখানে হলো সব মুখে কথা বলে। আমি এখানে বসে বিএনপির নেতা হিসাবে মুক্তিযুদ্ধের মুখ দিয়ে কথা বলতেছি, ঠিক এইখানে আরেকজন নেতার নাম যদি আমি বলি আপনাকে, তাকে আইনা দেখবেন যে উনি কিন্তু না এইরকম কথা বলে না, উনি মুসলিম ফারবার দিয়ে কথা বলতেছে। আরেকজনকে আনবে দেখবেন ধর্মীয় ফারবারের কথা বলতেছে, আরেকজনকে আনবে দেখবেন যে সিরাজ শিকদারের লাইনে কথা বলতেছে। এ হলো বিএনপি। বিএনপি সবাইকে আশ্রয় দেয় অথবা শত ফুল ফুটতে দেয়, একটা প্ল্যাটফর্ম। কাজে বিএনপির মধ্যে যে জামাতের ওই যে আদর্শবাদী লোকজন থাকবে না এটা আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই থাকবে। মুজিবুর রহমান, আপনি আবার একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেছেন যে আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন এদেশে মবস্টারদের হিরো বানানো হয়েছিল, সেদিনই আওয়ামী লীগ ফিরেছে। আর আসিফ নজরুল, তিনিও সাবেক আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ফেরেনি, আওয়ামী লীগ ছিল, তারা ফিরেছে, এখন তারা ফিরেছে তাদের দম্ভ, তাদের মিথ্যাচার, তাদের অহংকার এবং তাদের দুঃসাহস নিয়ে তারা ফিরেছে। মন্তব্য করেছেন তার, আপনি কোনো মন্তব্য? আমার মন্তব্য হলো, প্রথম যে ছেলেটির কথা বললেন আপনি, যে যুবকটি বললাম, আর ছেলেটি বললাম না, যুবকটি যেহেতু মন্ত্রী ছিল, আমাদের সন্তান তুল্য, আমি তাকে কোনোদিন তার নাম শুনি নাই। একদিন হঠাৎ দেখলাম কোথা থেকে যেন সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা টানিয়ে টানিয়ে নামাইতেছে। জি, এই দিন থেকে এই যুবকটিকে আমি চিনলাম যে এর নাম মাহফুজ আলম, সে তখন উপদেষ্টা। জি, তাকে কিন্তু বিশ্ববাসীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি বলি, এরপরে দেখলাম ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকাতে গেলেন, ক্লিন্টন ফাউন্ডেশনের একটা সমাবেশে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব এই ছেলেটিকে পরিচয় করে দিলে, সে হইল আন্দোলনের মাস্টার মাইন্ড। আমি বললাম বাবা, আন্দোলনের মাস্টার মাইন্ড ছেলেটি। তখন সবাই মনে করতে লাগলো সে বোধহয় ফিলোসফার গাইড অফ 5th অগাস্ট মুভমেন্ট। আচ্ছা, কিন্তু এবং দেখলাম সে মাঝে মধ্যে রং বেরঙ্গের কথা বলে, একটা কথা ইউটিউবে ছাড়লো বা মেসেজ দেওয়া ছাড়লো, আবার সে ওটা ডিলিট করে, সেটা আবার ডিলিটও করে দিল। এইবার একবার দেখা গেল সে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশে সে আঁকলো, ম্যাপ আঁকলো একদম, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম নিয়ে, যেটাই বেঙ্গল এবং এটাই তার দেশ। এইসব দেখলাম। আমি এদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই না, তবে আমি দেখতেছি এই ছেলেটি তাদের থেকে কেন জানি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে, সেই আলাদা কি কারণে হয়ে গেছে সেটা আমি বুঝি না, তবে আমার কাছে সবাই মনে হয় প্রত্যেকের মনেই একটা অজানা আশঙ্কা যে আমরা যে মহাপাপটা 5ই আগস্টের পরে করছি, আগের কথাটা আমি বললাম। মহাপাপটা কি বুঝলো ভাই? যে মহাপাপ বলছি, যে মহাপাপটা করছি, সেই পাপের বিচারটা ইতিহাসে একদিন হয়ে যেতে পারে। এইসব ছেলেরাই কিন্তু 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পর্যন্ত মুভমেন্টের 2টা রূপ,
এইটা আবার আমার দল কেন এটা ভাঙ্গিয়া বলতে হয় আমি জানি না, বোঝা দরকার। আমার দল বিএনপির আন্দোলনটা ছিল গণতান্ত্রিক। আচ্ছা, 14 সনে শেখ হাসিনা ভোট হইতে দেয় নাই, কুত্তা মার্কা ভোট হয়েছে বলছে, যে কুত্তা ঘুমায় রয়েছে, 13 পায় নাই মানুষে কখন ভোট হয়ে গেছে, মাঠের মধ্যে কুত্তা ঘুমায় রয়েছে ভোট সেন্টারে। 18 সনে নিশিরাইতের ভোট করছে শেখ হাসিনা, 24 সনে আমির ভোট করছে। এর বিরুদ্ধে ছিল মানুষের আন্দোলনটা, এবং তাদের যে অত্যাচার অবিচার, এই যে মামলা মোকদ্দমা, মানুষকে জেলখানায় রাখা, বিএনপি নেতা কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মহান নেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে শাস্তি দেওয়া ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে চরম বিক্ষুব্ধ ছিল, এবং বিরুদ্ধে একটা গণতান্ত্রিক আন্দোলন আস্তে আস্তে গিয়ে এই জায়গাতে পৌঁছছিল, এবং স্লোগানটা উঠছিল, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আসলে মুভমেন্টটা হয়েছে ওই জায়গাতে। পরে কি হলো? হ্যাঁ, এরপরে কি হলো? এরপরে 5ই আগস্টের পরে যেটা হলো, যারা বলতে শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, আমরা ইলেকশনের জন্য করি না। এইটা যে বাংলাদেশ 47 ছিল আমাদের স্বাধীনতা, আর 24 হইল আমাদের স্বাধীনতা, আর 71-এ গন্ডগোল হয়েছিল। কাজে এইটা বাংলাদেশ যে হয়েছে এটা ভুলভাবে হয়েছে, বাইরে বাইরে গন্ডগোল লাগাইয়া ইন্ডিয়া এখানে চক্রান্তকারী হিসাবে খেলছে, আমরা ভুল করছি। আর পাকিস্তান থেকে বলা শুরু করলো, এই তো আমাদের ছোট ভাইয়েরা 50 বছর পরে বুঝতে পারছে, আসো আসো আমাদের কাছে আসো। এবং পাকিস্তান থেকে সমানে বলা শুরু করলো, লস্করে তৈয়বার মতো এইসব সন্ত্রাসী দলগুলো, যারা ঘৃণিত ধিকৃত কালো শক্তি পৃথিবীতে, তারা বলা শুরু করলো, আমরা 71-এর প্রতিশোধ নিলাম। তারা এইখানে ইসলামিক ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে, তখন পাকিস্তানের শহরগুলোতে ওরা মিষ্টি খায়, স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান। এই যে 71-এর প্রতিশোধ, এইটা একটা মহাপাপ। তারা যারা বাংলাদেশকে মানে না, এই যে আমি আপনার সঙ্গে বৈশা কথা বলতেছি, বাংলাদেশ থাকলে, পূর্ব পাকিস্তান থাকলে, এই যে এয়ার কন্ডিশনে বৈশা আপনি এবং আমি কথা বলি, এত সুন্দর, এটা আপনার থাকতো না। আপনার যে মালিক এখানে কে আমি এখনো কিন্তু জানি না, আমি সব খুঁজে লই না। আচ্ছা, মালিককে জানতাম না। এটা থাকতো হয়তো বা ইস্পাহানির কোনো নাতি সত্যের থাকতো, অথবা আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতো, আমরা গুলিস্তানের সামনে দাঁড়ায় দেখতাম আদমজির নাতির গাড়িটা কত সুন্দর। যদি এটার নাম পাকিস্তান থাকতো, তাইলে দেখতাম হাজার হাজার লেবার চাকরির জন্য বিয়ে পাস ছেলেরা গিয়ে পাটকলের সামনে দাঁড়াইছে আদমজিতে, স্যার আমার একটা চাকরি দেন। হ্যাঁ, বাঙ্গাল কাবাচ্চা কেউ চাকরি লেগলে 2টা ধমক দিত, আর একটা লেবারের চাকরি দিত। আমরা এতেই খুশি থাকতাম। সেই যে পাকিস্তানের শাসন এবং শোষণের জিঞ্জির ভেঙে যে আমরা যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করলাম, সেই দেশটার নাম কি? এই দেশটা না আজকের বাংলাদেশ। বাংলাদেশ নামটা যে হইল কেন? কারণ এর আগে তো ছিল পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান থেকে যে বাংলাদেশ হইল, আমি যে মানুষ হইলাম, বাঙালির যে একটা রাষ্ট্র হইল, আমার জাতির যে একটা রাষ্ট্র হইল, সেই রাষ্ট্রটা তো আমি যুদ্ধ করে সৃষ্টি করছি। তাইলে এই হারামির বাচ্চারা, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা এই দেশে থাকে কেন? তাদের তো এই দেশ থেকে চলে যাওয়া উচিত। এই নিমক হারামের বাচ্চা, এই কারণে হারামির বাচ্চা, নিমক হারামের বাচ্চারা এখানে থাকে কেন? যারা বলে যে 71-এ কোনো যুদ্ধ হয় নাই, অথচ আমার দেশ রক্তের সাগর হয়েছে, বঙ্গোপসাগর রক্তে রক্তে লাল হয়ে গেছে। একটা অপারেশনে খুলনার চুকনগরে একদিনে 18,000 লোক মারা গেছে, একদিনে খুলনার চুকনগরে। আমি যদি বলতে থাকি মুক্তিযুদ্ধের ইতিহাস, কি বলবো আপনাকে? সেইটা মুক্তিযুদ্ধ একটা মহাসাগর। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে 5ই আগস্টে কোথায় হিমালয় পর্বত, আর কোথায় বাড়ির কাছে টিলা, এটাকে কোথায় প্রশান্ত মহাসাগর, আর কোথায় কুয়া তুলনা করতেছে এবং নাচতেছে যে ওইটা না, আমরা নতুন মুক্তিযুদ্ধ করছি, ওইটা ভুলে যান। পরিষ্কারভাবে তারা বক্তৃতা করছে 71 ভুলে যেতে হবে, এখন আর 71-এর প্রয়োজন নাই, 24 হইল আমাদের প্রয়োজন। 24টা কি? 24 হইল লস্করে তৈয়বা, 24 হইল হরকাতুল জিহাদ, 24 হইল এই পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের একটা ফিলোসফি। কোন 24? এটা হলো রাজাকারের 24, আর বিএনপির 24 গণতান্ত্রিক আন্দোলনের 24। এটা বুঝতে হবে। বাংলাদেশের যে জনতার যে 24, রক্ত দেওয়ার যে 24, সেটা হইল গণতান্ত্রিক আন্দোলনের রূপের 24। আর তাদের হইল এখানে
এই দেশটাকে তারা আবার নতুন করে, আরে বাবা আফগানিস্তানে বেড়াইতে গেছে। আফগানিস্তান বলে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। আর এই বাংলা আফগান হবে, এখনো 1/3 লোক আফগানিস্তানে রাতের বেলায় না খায়া থাকে। মানুষটা মরলে কবর দিতে না, যদি কাফনের কাপড় দিতে পারে না, পাহাড় থেকে ফেলে দেয়। সে আফগানিস্তান বানাতে চায়। আমার দেশটাকে মধ্যযুগের বর্বরতার দিকে, অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে চায়। আমার দেশ এখন মবের সন্ত্রাসের মাধ্যমে একটা দেশ চালাইতে চায়, বিচার করতে চায়। আইন মানে না, আদালত মানে না, জজ কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, বাংলাদেশের সংবিধান 72-এর সংবিধান মানে না। মানে কি, আমার বিরুদ্ধে যে থাকবে তাকে আগুন দা পুড়িয়ে দেব। এটা শুধু ব্যক্তিগতভাবে না, ফিলোসফিগতভাবে, আদর্শগতভাবে, দর্শনগতভাবে তারা বিশ্বাস করে। ওই যে আমার পীর আউলিয়া গাউস কুতুব দরবেশরা এখন থেকে শত শত বছর আগেই বাংলা এসেছিল। সেই খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে হযরত শাহজালাল শাহপরাণ পর্যন্ত যারা আমার পূর্বপুরুষ হিন্দু ছিল, মুসলমান বানিয়েছে, তাদের মাজার এখন পুড়ে দিতে চায়। যে শাহ আলীরা, হযরত শাহ আলী যে এখানে এসেছিলেন, তার মাজার মিরপুরে পুড়িয়ে দিতে চায়। সেখানে প্রতিরোধ হয়েছে, প্রোটেস্ট হয়েছে। যারা আজকে সুফিবাদে বিশ্বাস করে, আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাস করে, এটা তো একটা ফিলোসফি। তাদেরকে আজকে কবর তুললে থেকে রাজবাড়ি, কবর থেকে তুলে রাজবাড়িতে আগুন দিয়ে পুড়ায় দেয়, কুষ্টিয়াতে কুপায় মারে, শত শত মাজার ভেঙে দেয়। এই যে ফিলোসফি, এই ফিলোসফি থেকে কি বোঝায়? আপনি আমার মাজার ভেঙে দেন কেন? এটা তো আমরা 14 পুরুষ যাবৎ পীর আউলিয়া গাউস কুতুব দরবেশদের মুরিদ হইয়া, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা আরেক কানে সোনাকান্দার মুরিদ, এইরকম আছে। বিশ্বাস করতেই পারে, বলে না মাজার আমরা রাখবো না, পুরাই দিব কেন? ওখানে মাজারে বৈশা গাঞ্জা খায়, ভাং খায়, এখানে বৈশা এই বাজে কাজ করে। তো বাজে কাজ করে যদি গাঞ্জা ভাং খাওয়ানোর, মদ খাওয়ানোর জন্য মাজার পুরাই দিতে হয়, এটা যদি যুক্তি হয়, তাইলে যে যদি কোনো মাদ্রাসায়, আমি সব মাদ্রাসার কথা বলছেন, যদি কোনো মাদ্রাসায়, আমি তো প্রতিদিন দেখতেছি বলৎকার হয়, তাইলে কি মাদ্রাসা পুরাই দিতে হবে না? বলৎকার যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। আপনি সেই ব্যবস্থা, তাইলে বলৎকারকে ফিরাইতে হবে, মাদ্রাসাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। আমার কথাটা জি বুঝতে পারছি, পরিষ্কার। এই চলছে। আমি এই কারণে বলছি মহাপাপ করতেছি আমরা। আমরা কি মহাপাপ করছি? যারা আমার বীর শ্রেষ্ঠ, 7.5 কোটি বাঙালির মধ্যে মাত্র 7 জন বীর শ্রেষ্ঠ আমরা দিছি, 63 জন বীরুত্তম আমরা দিছি। তাদের স্ট্যাচুগুলা ওইখান থেকে ভেঙ্গে তারপরে ড্রেনের মধ্যে ফালাইতেছে। আমরা কি মানুষ? আমরা কি একটা রাষ্ট্রসত্তার মানুষ? আমরা কি মুক্তিযুদ্ধের যে যারা আমার জন্য রক্ত দিয়ে গেছিল, আজকে কি বলবো আপনাকে, মুক্তিযোদ্ধার গলায় দেখবেন মালা পরাইতেছে। কিসের মালা? জুতার মালা। দেখেছি আমরা। এই মহাপাপ যারা করছে, এই ছেলেটি মাহফুজ আলম যার কথা বললেন, তারা তো এই ফিলোসফিকে ধারণ করে। এখন তারা নিজেরা আলাদা থাকে। কেন আলাদা থাকে? এটা তাদের সিদ্ধান্ত। এটা আপনারা বুঝবেন, এটা হলো মিটিকুলাস ডিজাইনের সিদ্ধান্ত। এখনো যেহেতু ইউনূস সাহেব জীবিত আছে, এখনো যেহেতু ইউনূস সাহেবের পীর সাহেবরা জীবিত আছে, মীর জাফরের যেমন পীর সাহেবরা ছিল লর্ড ক্লাইভ, মীর জাফরের সঙ্গে লর্ড ক্লাইভের চুক্তির কারণে যেমন করে বাংলা 200 বছরের জন্য পরাধীন হয়ে গেছিল, বাংলাদেশে ইউনূস সাহেবের সঙ্গে আরেক লর্ড ক্লাইভদের চুক্তির কারণে আমি বললাম বাংলাদেশ সেমি পরাধীন হয়ে যাবে দীর্ঘদিন, কোথাও নড়াচড়া করতে পারবে না। এবং তাদের অংশই তার। এখন দেখবেন এনসিপির ছেলেরা জামাতকে গালাগালি করে, এটা রাতের বেলা আগে বুঝ করছে যে আমরা এখন আলাদা থাকতে হবে। আচ্ছা, একসাথে থাকলে ওই যে ভাবে মানুষ এখন জায়গায় ওঠাই আলবদর রাজাকারের বাচ্চা কইতেছে তোমরাও এই গোনার মধ্যে পড়ে যাবা, কারণ যে তোমাদেরকে দিয়ে তো আবার স্ট্রাইকার হিসাবে খেলাইতে হবে, কাজে তোমরা নিজেদের অবস্থানটা একটু আলাদা করো। আমি মনে করি যে এই যে মাহফুজ আলম বলল, আর ওই যে আরেকটা মাহফুজ আলম বলল, এর পিছনে কারণ হইল নিজেকে একটু সেফ রাখা। আচ্ছা, কারণ মুক্তিযুদ্ধের শক্তি এক সময় ফজলুর রহমান বলছিল মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে, এই আঙ্গুল তুললে বলছি রে পার্লামেন্টে, আমি বলছি এই মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে আলবদর রাজাকারের বাচ্চারা। তখন আমাকে হত্যা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আক্রমণ করছে। যদি সেদিন মিলিটারি 15 মিনিটের মধ্যে না আসতো, আর 5 মিনিটের মধ্যে যদি আপনার সহ পুলিশ না আসতো, সেদিন হয়তো আমার বাড়িতে আমাকে আগুন জ্বালায় দিত।
আমি সেই ফজলুর রহমান। এখন আমার আর ফজলুর রহমান আর আলবদর রাজাকার বলতে হয় না। আপনি ইউটিউবটা খুলেন, দেখবেন প্রতিদিন হাজার হাজার লোকে বলতেছে এই আলবদর রাজাকারের বাচ্চারা। এখন তারা বুঝতে পারছে না মুক্তিযুদ্ধ অনেক শক্তি। ফজল ভাই, ওই জায়গাটা একটু আপনি একটু যদি বলতেন যে আসিফ নজরুল সাবেক আইন আসিফ নজরুলের কথাটা আমি আওয়ামী লীগ ফেরেনি, আসিফ তারা নজরুল ফিরেছে দম্ভ। আসিফ নজরুলের কোন পূর্বপুরুষের সাথে বোধহয় খন্দকার মুস্তাকের একটা দেখা হয়েছিল, অথবা মির্জাফরের একটা দেখা হয়েছিল কিনা। আমার কাছে মনে হয় এই লোকটাকে একসময় আমার জ্ঞানী গুণী বলতে আমার কোনো আপত্তি নেই, জ্ঞানী বুদ্ধিমান বলতে আপত্তি নেই, কিন্তু তার মধ্যে যে চারিত্রিক গুণাবলীর পরিচয় পাইছি, প্রত্যেক দিন দেখবেন তার কি অবস্থা, যে গুণাবলীর বৈশিষ্ট্য আমি পাইছি, আমার খুব রেসপেক্ট ছিল লোকটার প্রতি। আচ্ছা, কিন্তু এত নষ্ট হয়েছে, তাইলে ফ্রি হাটও দেখি রাস্তা দিয়া, ঘরে দরজা লাগায় বসে, তো কোথায় থাকে এখন মানুষ জানে না তো। ফ্রি হাটে একদিন হঠাৎ করে দেখলাম পার্লামেন্টে গেছে। আরে বাবা, পার্লামেন্টে গেছে তারা, আচ্ছা, দে উইল কাম, দে উইল কাম। এটা তো হইল তারেক রহমান সাহেবের উদারতা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদারতা, শহীদ জিয়ার ছেলের উপরদা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলের উদারতার কারণে এখনো তারা এমন ভাবে কথা বলতে পারে। আপনি বলুন তো দিকে, একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে কি পাটোয়ারি না ছাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বলে, মানে এইটা একজন প্রধানমন্ত্রীকে যেভাবে বলা হয়, তাকে উদ্দেশ্য করে যে কথা বলা হচ্ছে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে এইভাবে কি একজন প্রধানমন্ত্রীকে বলা যায়? মানে কথা যেভাবে তিনি বলছেন, যদি রাজনীতির কথা বলেন, আমি মনে করি এইভাবে বলার পরে, কি বলেছে এটা আমি না বলে আপনি নিশ্চয়ই জানেন না, এইভাবে যদি কেউ বলে হি মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স, যদি কেউ প্রধান যা বলছে, আচ্ছা, এটা যদি বলেন যে এটা উদারতা, আমি বলবো এটা অধিক উদারতা। অধিক উদারতাকে আবার সার্বিকভাবে মানুষ কিন্তু অন্য কিছু মনে করতে পারে, দুর্বলতাও মনে করতে পারে। এরকম নজির আছে, অধিক উদারতার নজির আছে। জি, আপনি একজন মানে কি বলবো দুষ্কৃতিকারী যে চরম পর্যায়ে, সে তার সমস্ত কুকর্মগুলো করে যাবে, আর আপনি হাসতে হাসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হবে না। রাষ্ট্র চালানোটা এটা খুব যেমন উদারতার ব্যাপার, নিষ্ঠুরতার ব্যাপারও আছে। মানে আপনাকে তো প্রশাসন, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা আমাদের সামনে ইতিহাসগুলো আছে একদম। যদি আপনি ইসলামের ইতিহাসও ধরেন, আমার দিনের নবী পরে 4 জন খলিফার মাঝে 3 জন খলিফাকেই কিন্তু রাষ্ট্রীয় কারণে হত্যা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা 3 জন খলিফাকে রাষ্ট্রীয় কারণে বা নেতৃত্বের কারণে, যে কোনো কারণে বলেন, তাদেরকে হত্যা করা হয়েছে, নামাজের মধ্যেই হত্যা করা হয়েছে, নামাজ পড়া অবস্থায়। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রদেরকেও কিন্তু ছাড়ে নাই, কাউকে বিষপান করায় হত্যা করছে, কাউকে কারবালার মাঠে 670, আমার মনে হয় টাইমটা এটা পরিখণ্ডিত করে ফেলেছে, তাকে ইয়াজিদ মাবিয়ার ছেলে হত্যা করছে। কাজে রাষ্ট্র ক্ষমতাটা যে জায়গাতে একদম আমার ধর্মের থেকে যেভাবে চলে আসছে, আপনি এখানে ধরেন মুসলিমের এই রাষ্ট্র ক্ষমতা মুঘল সাম্রাজ্যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর আসলো। তার শেষ বংশধরের পরিণতি দেখেন আওরঙ্গজেব তার নিজের রাষ্ট্র ক্ষমতার জন্য পিতাকে বন্দী করে রাখলো, বোনদেরকে নির্বাসনে দিল, 2 বড় ভাই দারা শিকুকে হত্যা করলো, মেজ ভাই সুজাকে, বাংলার যিনিও ছিলেন অধিকর্তা ছিলেন, তাকে একদম আরাকানে পাঠায় দিলেন, এবং তার ছেলে মেয়েরা সব জঙ্গলে বাঘে খাইল। আরেক ভাই মুরাদকে অন্ধ করে দিলেন। ঠিক আছে না? আমি এইটা নিষ্ঠুরতা বললাম এই কারণে যে রাষ্ট্র ক্ষমতা নিষ্ঠুরতা মানুষ সমর্থন করে না, কিন্তু এগুলো কিন্তু হয়। একদম আপনি দরবেশ বেশে কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। আচ্ছা, এরা যা করতেছে, তারেক রহমান সাহেবের মাত্র 3 মাসের রাষ্ট্র ক্ষমতা, সেটাই বিএনপি বা তারেক রহমান সাহেবের 3 মাসের রাষ্ট্র ক্ষমতায় 3 মাসের মধ্যে এরা মিছিলে মিছিলে যে স্লোগান দিছে,
আর একটা সরকারকে 6 মাস সুযোগ দাও, 1 বছর সুযোগ দাও। তারেক রহমান সাহেবের মতো একজন নতুন মানুষ, যিনি আগে কোনোদিনই রাষ্ট্র চালান নাই, প্রশাসনে বৈশা চালান নাই, দূর থেকে বলে যে অনেকে চালাইছে, ওইটা চালানো না। আচ্ছা, তাকে অন্তত একটা সুযোগ দেও। দেখা তো যাচ্ছে, ওই যে আমি ইংরেজিতে পার্লামেন্টেই বলছি, আমি সবসময় একটা কথা প্রতিষ্ঠিত করি যে মর্নিং শোজ দ্য ডে। রাইট, ইউর তারেক রহমান সাহেব যেভাবে চলে, যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, যেভাবে প্রোগ্রাম, তো দারুণ, এটা তো প্রশংসনীয় এবং উদ্যোগ এবং অবশ্যই। জি, এই যে কার্ডগুলো করছে সমস্ত, এই যে তার পিতার মতো এখানে খাল খননে লাগছে, এবং যে সিম্পল লাইফ লিড করতেছে, এবং এইগুলো যে বিশ্রী আচরণ, সে তো ছাড় পাচ্ছে না, তাকে তো ছাড় দেয়া হচ্ছে না। কিন্তু তাকে তো এই কথাটা এলো আমার, যে এত কিছু একটা মানুষ উদারতা দেখাচ্ছে, তাকে তো ছাড় দেওয়া হচ্ছে না। আর 3 মাস সময় দেওয়া হয় না, 3 মাস মঞ্চেও রাজনৈতিক বক্তব্য তিনি দেন না। ছেলেরা শুধু মিছিল করতো। আচ্ছা, ইউনিভার্সিটিতে কত বিশৃঙ্খলা, তারেক রহমানের বিরুদ্ধে কত স্লোগান হয়। এখন দেখি যে জামাতের আমির বলে এই তাদের পতন হাসিনার চেয়েও খারাপ ভাবে হবে, অপেক্ষা করেন, যদি এই না করে। আজকেও দেখলাম তো পালানোর সুযোগ পাবেন আর না, মহাসচিব না কি কয়, জেনারেল সেক্রেটারি কি গোলাম পড়ুয়া, হ্যাঁ, সর্বমন্ত্রী বলেছেন সালাউদ্দিন আহমদ। হ্যাঁ, এরা যে সর্বমন্ত্রী বিশ্রী ভাষায় কথা বলে। অথচ তারেক রহমান সাহেবের যদি উদারতা না থাকতো, ইলেকশনও তারা কতগুলা সিট পাইতো বুঝে যাইতো। এই উদারতাগুলো তো উনি দেখেছেন। এই যে 7টা 8টা 6টা ছেলেরে যে ইলেকশনে করে মানে মাননীয় জাতীয় সংসদ সদস্য হয়ে গেছে গা, এমনি অনেকে তো অন্য কথাও বলে। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলছি, অন্য কথা বল। সেই তারেক রহমান সাহেবকে পর্যন্ত তারা 6 মাস 1 বছরের জন্য ছাড় দেয় না, এখনই উৎখাত করে ফেলবো। আমি তাই বলি যে এইটা, ওই আমি একটা কথা বলছি, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমি বলি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই জাতি সমস্ত সত্তা দিয়ে চেষ্টা করছে যে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু এর পিছনে যে চক্রান্ত, কারণ এরা দেশ চায় না। বাংলাদেশ নামটা শুনলেই এদের শরীরে আগুন লাগে, যে হ্যাঁ কেন বাংলাদেশ? এই বাংলাদেশে তো আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকজনকে তো এই বাংলাদেশ বললেই তো আমাদেরকে রাজাকার আলবদর বলা হয়। 71 সনটা তারা, আমি আপনাকে বলি 1971 কথাটাই তারা ক্যালেন্ডারের পাতায় রাখতে চায় না, যে না এখানে 70 সন থাকবে, 72 সন থাকবে, 75 সন থাকবে, 80, কিন্তু 71 নামে কোনো সন পৃথিবীর ক্যালেন্ডারে থাকতে পারবে না। এরা এইরকম করতে চায়, এবং এই চিন্তায় তারা নিমজ্জিত বলেই যে বাংলাদেশ রাখা যাবে না, সমস্ত সর্বনাশটা এই জায়গাতে হচ্ছে। ইয়েস, জামাতকে আমি সমর্থন করি সেই জায়গায়। এইটা আবার দেখবেন যে কাটিয়ে দিয়ে বলবো, কালকে থেকে দেখানো শুরু করবো, ফজলুর রহমান বলছে জামাতকে আমি সমর্থন করি। আচ্ছা, অন্য কথাগুলো আর দেখাবেন না। এরকম হয়, হ্যাঁ, জামাতকে আমি সমর্থন করি সেই জায়গায়, যে জায়গায় জামাত কাউন্সিল করি। আমি তো কোনো দিন এইভাবে কথা বলি নাই। 5ই আগস্টের পরে যখন তারা বলল 71 কিছু না, মুক্তিযুদ্ধ মানি না, যখন তাদের ছাত্র দলের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক পত্রিকায় লেখা বলল, যারা যারা ওই 71-এ অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, হ্যাঁ, যখন তারা বলল, তখন থেকেই তো বলা শুরু হইল। কারণ এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যখন বলতে শুরু করবেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না, এটা ভুল ছিল। আমি যখন মুক্তিযুদ্ধ, আমার যে মানে বোন দর্শিতা হয়েছে, আমার যে মেয়ে দর্শিতা হয়েছে, আমার যে বাড়ি ঘর পড়ছে, আমার পিতা যে শহীদ হয়েছে, আমি তখন আপনাদের পাল্টাটা বলবো, এই রাজাকারের বাচ্চা, এই কথাটা তো বলবো, এটা কেন শুরু করলেন? আজকে যাদেরকে ওই যে 68টা পরে তো বাংলাদেশের মানুষই দেখ, আর তারা নিজেরা পাক যেভাবে পাক, আমি দেশের সমালোচনা করতে চাই না, আমি তো তাদের ছিলাম না, আমি তাদেরকে তো এত সমালোচনা করতাম না যদি তারা মানতো যে 71 হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা ভুল করছে, সেই জন্য আমরা মাপ চাই। কিভাবে মাপ চাই গোড়ায়া?